গত ১০০ বছরেও এত ভয়াবহ বন্যা মানুষ দেখেনি, যেটার মধ্য দিয়ে আমরা গেছি। বন্যায় আমরা ফেনীর মানুষ কিভাবে দিন কাটিয়েছি, কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, জীবনযাত্রা কিভাবে পরিবর্তন হয়েছে শুনবেন। এই বন্যা শুরুর প্রথম দিনটায় পরিস্থিতি কেমন ছিল তা দেখার জন্য আমার আগের ব্লগ দেখার অনুরোধ রইল। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ পাপিয়া পিনু। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে বন্যায় পানিবন্ধির দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভয়ানক কিছু যে দেখতে পাবো এক্সপেক্টই করিনি। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো জানলায় গিয়ে দাঁড়ায়, বাইরে দেখছিলাম এবং দেখে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত অল্প সময়ে আমার বাসার সামনে বুক পরিমাণ পানি, কিভাবে সম্ভব? রাতে অবশ্য প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেটা টের পেয়েছি। এখন বাজে সকাল ৬টা। ছাদে আসলাম কারণ ছাদ থেকে আমাদের পাড়া এবং শহরের অবস্থা খুব ভালোভাবে দেখা যায়। তো যতটুকু চোখ যাচ্ছে শুধু পানি আর প্রাণী। প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে উৎসুক মানুষ, সবার মুখেই প্রশ্নবোধক চিহ্ন যে কি হতে যাচ্ছে, সামনে কি হবে। আমি দেখতে পাচ্ছিলাম আমাদের সামনের বিল্ডিংয়ের দেয়ালটা আর একটু দেখা যাচ্ছে। ফার্স্ট ফ্লোর প্রায় ডুবে গেছে। ফার্স্ট ফ্লোরের মানুষ হয় উপরতলায়, না হয় অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু অনেক মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে। এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে টিন শেডের যে বাড়িগুলো আমাদের এলাকায় ছিল সেগুলোতে ভাড়া থাকতো। পানির উচ্চতা এত বেশি হবে মানুষ কল্পনা করতে না পারায় অধিকাংশ মানুষ তাদের ঘরের ফার্নিচার বা প্রয়োজনীয় মালামাল সরায়নি গতকাল। আজকে তো তেমন সুযোগ নেই বললেই চলে। আমার বাসার সামনে যে মুদি দোকানগুলো আছে তার মধ্যে একটা দোকানের ফ্রিজ সরাতে দেখতে পাচ্ছি। রাস্তায় ৩টা গরু ভেসে ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। শহরের মধ্যে এবং আমার বিল্ডিংয়ের পেছনের দিকে একটা হিন্দু গ্রাম আছে। তো গ্রামের দিকে কিছু গরুর খামার আছে। সেখানে পানি বেড়ে যাওয়ার আশঙ্কায় আমার বিল্ডিংয়ের সামনে পরিত্যক্ত সুইমিং পুল যেটা আছে ওইটায় সব গরু এনে রাখে রাতে, কারণ এই জায়গাটা ভিতরের গ্রামগুলো থেকে উঁচু। কিন্তু এখন এখান থেকেও সরিয়ে ফেলতে হচ্ছে। এতগুলো গরু কোথায় রাখবে কে জানে। পানি এত বেশি, গরুগুলো সাঁতরে যেতেও কষ্ট হচ্ছে। কালকে রাতে অন্য জায়গা থেকে সরিয়ে আমাদের এই বাসার সামনের রাস্তায় অনেকগুলো পিকআপ, ট্রাক, ভ্যান রাখা হয়, কিন্তু আফসোস এখানেও শেষ রক্ষা হলো না। এখন ট্রাক, পিকআপগুলো পানির নিচে। আমাদের সামনের যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটার গ্যারেজটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো সেখানে অনেকগুলো গাড়ি কিন্তু পার্ক করা থাকে সব সময়। ভাগ্যিস কালকে সন্ধ্যায় গাড়ির ওনাররা পরিস্থিতি বুঝতে পেরে গ্যারেজ থেকে গাড়ি সরিয়ে নিয়েছে। পরে গতকালকে রাত ৮টা-৯টার দিকে পানি বাড়ায় গ্যারেজে পানি ঢুকে পুরো গ্যারেজ ডুবে গেছে। আর সে কি পানির শব্দ, মনে হচ্ছে যেন সমুদ্রের স্রোতে সব ভেসে যাচ্ছে। কালকে সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি না থাকায় অন্যান্য বিল্ডিংয়ের মানুষ ব্যবহার এবং খাবারের পানির অভাবে পড়ে গেছে। সকালেও একটু একটু বৃষ্টি হচ্ছে, রাতের মতো না। তো ছাদে সবাই বৃষ্টির পানি জমাচ্ছে পাতিলে, বালতিতে। আমিও বাসায় যত বালতি ছিল সবগুলোতে পানি পুরে রেখেছি। গতকালকে সন্ধ্যা থেকেই অন্ধকারে বসে আছি। অনেক পুরনো ছোট একটা মোমবাতি ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে রাত পার। মামুনের ফোনে চার্জ শেষ রাতেই, আমার ফোনে 17% চার্জ ছিল। সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মামুনকে বললাম কিছু শুকনো খাবার, জরুরি মেডিসিন এবং ফোনে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক নিয়ে আসতে শহর থেকে। ওকে একটা লিস্টও করে দিলাম। পরে প্রথম তলা ডুবে গেলে যদি আর বেরোতে না পারে, যখন বের হয় তখন নিজের পকেট গেট প্রায় ডুবে গেছে, কোনো রকম বেরিয়েছে। অনেকটা সাঁতার কেটে এবং রাস্তার সামনে দেওয়াল বেয়ে মেইন রোডে ওঠে। 4 ঘন্টার ব্যবধানে বাসায় আসতে পানি আরও বেড়ে যায়, যার কারণে বাজার নিয়ে সাঁতার কেটে মেইন রোড থেকে বাসায় আসা রিস্ক হয়ে যাচ্ছিল। 2 ঘন্টা মেইন রোডে দাঁড়িয়ে থেকে একজনের কলা গাছের ভেলায় করে বাসার সামনে এলো। এসে দেখে ততক্ষণে পকেট গেট পানির নিচে। ও ডুব দিয়ে বাজারের ব্যাগ ভাসিয়ে রশি দিয়ে টেনে নিচতলা পার করে সিঁড়িতে ঠাঁই পায়। বাসায় যেহেতু পানির সংকট, তাই বাইরে থেকে সাঁতরে এসে ছাদে চলে গেল এবং সেখানে জমানো বৃষ্টির পানি দিয়ে গোসল সারলো। সকালবেলা কিন্তু মেইন রোডে পানি ছিল না। এখন বেলা গড়াতে গড়াতে যখন দুপুর 2টা-3টা বাজলো তখন দেখতে পাচ্ছি যে মেইন রোডেও কিন্তু অনেকটা পানি উঠে গেছে। এই সুইমিং পুলের উপরতলায় আমাদের এলাকার অনেকগুলো কুকুরও কিন্তু আশ্রয় নিয়েছিল। গতকালকে রাতে আমার বাসা থেকে সারা রাত কুকুরগুলোর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। ওরাও ঠিকভাবে কয়েকটা দিন খাবার পাবে না, এটা ভেবেই কষ্ট হচ্ছিল। তবে সুইমিং পুলের উপরেও অনেকগুলো মানুষ আশ্রয় নিয়েছে বোধহয়, তো ওরা নিশ্চয়ই এই কুকুরগুলোকে ফিড করবে।
আচ্ছা, এইবার বাজার কি করতে পারছে মামুন সেটা বলি। আমি মোমবাতি, চিরা, মুড়ি, পেঁয়াজ, খাবার, স্যালাইন আনতে বলেছিলাম, কিন্তু মামুন বলল সেদিন ফেনীতে মুদি দোকানগুলোতে এগুলো কিছুই পাওয়া যাচ্ছিল না। কয়েকটা ফার্মেসি ঘুরেও খাবার, স্যালাইন এবং কমন কিছু ইমার্জেন্সি মেডিসিন পেল না। পাওয়ার ব্যাংকও নাকি গতকালকেই সব বিক্রি হয়ে গেছে। চিরা পেয়েছিল, পেঁয়াজ পেল একটা দোকানে অল্প কিছু, সাথে নিয়ে এলো শিং মাছ, 2 কেজি আম এবং গাব, যেটা আমার লিস্টে ছিলই না। মামুন আম এতটাই পছন্দ করে যে আম দেখলে সে না কিনে থাকতে পারে না, কিন্তু আম এবং গাব কোনোটাই ভালো হয় নাই। 2টা নরম এবং পচা ধরিয়ে দিয়েছে জনাবকে। আমি তো খুব বকছিলাম, এইসবের মধ্যে এগুলা কেনার দরকারই কি ছিল? বৃষ্টির মধ্যে রাস্তা থেকে তাড়াহুড়া করে কিনেছিল, একদম দোকানে ঠকিয়ে দিল। ও আমাকে ঠান্ডা করার জন্য বলছিল কালকে গিয়ে ধরবে ফলওয়ালাকে। আমি তো জানি এক সমুদ্র পার করে আর যাওয়া হবে না, আর ফলওয়ালাও কেউ পাবে না। যাই হোক, দুপুরে কোনো রকম খাওয়া দাওয়া করে বসে পড়লাম জানলার সামনে পানির অবস্থা দেখার জন্য। সত্যি বলতে এই অবস্থা দেখে খেতেও ইচ্ছে করছিল না। বেলা যত গড়াচ্ছে পরিস্থিতি ততই অবনতি হচ্ছিল এবং খুব টেনশন হচ্ছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তী দিনগুলো ছিল আমাদের জন্য আরও ভয়াবহ। প্রকৃতি যতটা ভয়াবহতা, নির্মমতা দেখাচ্ছিল, মানুষগুলো তার থেকে বেশি ভয়ানক হয়ে গিয়েছিল। সেই সব কিছু নিয়েই থাকছে আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন।